ট্রানজিস্টর বায়াসিং এর আজকে সেকেন্ড ক্লাসটা আমরা এখানে করব। বায়াসিং অফ ট্রানজিস্টরের আমাদের একদম প্রিলিমিনারি কিছু আইডিয়া আছে, এটা ধরে নিয়েই শুরু করছি। বায়াসিং করতে হয় প্রধানত কয়েকটা নির্দিষ্ট কারণে। ফেথফুল অ্যাপ্লিকেশন এটার দ্বারা করিয়ে নিতে হবে বা অ্যাম্প্লিফিকেশন করিয়ে নিতে হবে কোনো একটা ট্রানজিস্টরকে দিয়ে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে ট্রানজিস্টরটার সার্কিটটা যেন স্টেবল হয়, অর্থাৎ সেটার থার্মাল রানওয়ে না হয়, থার্মাল রানওয়ে পর্যন্ত না পৌঁছায়। তাহলে একটা স্টেবল সার্কিট তৈরি করতে গেলে বায়াসিং এর কনসেপ্ট প্রয়োজন। আর যদি আমরা অ্যাম্প্লিফিকেশন করে নিতে চাই কোনো একটা ট্রানজিস্টরকে দিয়ে, তাহলে তার কমন এমিটার মোডে কাজ করানোর সময়ে কালেক্টর জাংশনটাকে রিভার্স বায়াস রাখতে হবে, এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে। এটা মনে রেখেই ডিসি বায়াসিং আমাদের করতে হবে। এই ডিসি বায়াসিং এর সব থেকে ভালো মেথড যদি বলি, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস অর সেলফ বায়াস। এইটা আমরা দেখুন। আর তারপরে লোড লাইন কিউ পয়েন্ট, এই দুটো জিনিসও আমাদের পড়তে হবে। আমরা আগে ভোল্টেজ ডিভাইডার বায়াস অর সেলফ বায়াস, এই দুই ধরনের নয়, ভোল্টেজ ডিভাইডার বায়াসের অন্য একটা নাম আছে সেলফ বায়াস। এবং সেলফ বায়াস কেন বলে ভোল্টেজ ডিভাইডার বায়াসকে, সেটা এখানে এক্সপ্লেন করব। আমরা সার্কিটে চলে যাচ্ছি যে কিভাবে সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা হয় কমন এমিটার মোডে। এটা ভোল্টেজ ডিভাইডার বায়াসের একটা সার্কিট দেখানো হয়েছে। প্রথমত এই যে কমন এমিটার মধ্যে ট্রানজিস্টরকে নেওয়া হয়েছে এটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরটা খেয়াল করো, বেস থেকে যে কানেকশনটা বার হয়েছে সেখানে দুটো রেজিস্টার কানেক্ট করা হয়েছে, একটা R1 একটা R2। R2টাকে গ্রাউন্ডে কানেক্ট করা হলো, আর R1টাকে কানেক্ট করা হলো দেখো, এটা যে ভোল্টেজটা সব থেকে বেশি ম্যাক্সিমাম ভোল্টেজ ভিসিসি যেটা দিয়ে বায়াসিং করা হচ্ছে, সেই ভোল্টেজের পজিটিভ টার্মিনালে R1টাকে কানেক্ট করা হলো বেস থেকে যেটা বার হয়েছিল। দ্বিতীয়ত এই ভিসিসি দিয়েই যেরকম ইনপুটটাকে বায়াসিং করা হচ্ছে, আউটপুটকেও বায়াসিং করতে হবে, আউটপুট সার্কিটটাকেও তৈরি করতে হবে এই ভিসিসি থেকে কালেক্টর জাংশনটাকে বায়াসিং করার জন্য আর এমিটার জাংশনকে বায়াসিং করার জন্য। সেই জন্য এই ভিসিসি লাইন থেকে সরাসরি একটা রেজিস্ট্যান্স আরসি দিয়ে সেটা কালেক্টরে জয়েন করা হলো। আর একটা রেজিস্ট্যান্স এক্সট্রা যেটা ফিক্সড বায়াসে ছিল না, সেটা হচ্ছে এমিটারে থেকে সরাসরি গ্রাউন্ডে কানেক্ট না করে একটা রেজিস্ট্যান্স দিয়ে তারপরে গ্রাউন্ডে এটা কানেক্ট করা হচ্ছে। তাহলে এমিটারের থেকে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে গ্রাউন্ডে কানেক্ট করার পরে সেই রেজিস্ট্যান্সটার নামটা RE দেওয়া হলো। এখানে দেখো কালেক্টরের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা জোড়া রয়েছে সেটাকে বলা হচ্ছে RC, আর এমিটারের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা জোড়া হয়েছে সেটাকে বলা হচ্ছে RE। ইনপুট সার্কিটে যদি খেয়াল করো বা বেসের দিকে যদি খেয়াল করো, তাহলে দুটো রেজিস্ট্যান্স এখানে আটকানো আছে, একটা হচ্ছে R1 আর একটা R2। এই R1 R2 এই দুটো কন্ট্রিবিউশন মিলিয়ে আমরা দেখব যে বেসের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে এবং R1 R2 এই বেসের কারেন্টটাকে কন্ট্রোল করবে এবং সেই বেসের কারেন্টটা হচ্ছে IB। তাহলে এখানে বেসের মধ্যে দিয়ে যে কারেন্টটা IB যাচ্ছে, সেই আইবিটাকে কন্ট্রোল করার জন্য দুটো রেজিস্ট্যান্স এখানে দেওয়া হয়েছে, একটা R1 একটা R2।
আর R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করবে সেই ভোল্টেজটাই বেসে গিয়ে পড়বে। R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করে ইনপুটে সেই ভোল্টেজটা এখানে ডিসি বায়াসিং এর জন্য পড়ছে, কারণ R2টা লাগানো হয়েছে গ্রাউন্ড এবং বেসের মাঝে। R2 বেস আর গ্রাউন্ডকে কানেক্ট করেছে, সেজন্য R2 এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা বেসের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা ঠিক করে দেবে। এখানে সিঙ্গেল পাওয়ার সোর্স, ডিসি পাওয়ার সোর্স ইউজ করা হচ্ছে, আর সেটার ভোল্টেজ হচ্ছে ভিসিসি। এই ভিসিসি সিঙ্গেল পাওয়ার সোর্স দিয়ে ইনপুট ও আউটপুট দুটো কানেকশন করা হয়েছে। আউটপুট সিগন্যালের যে ভোল্টেজটা নিতে হবে সেটা গ্রাউন্ড আর কালেক্টর থেকে, কিন্তু মনে রাখতে হবে এই C1 এখানে একটা যেরকম ক্যাপাসিটার দেখা যাচ্ছে, C2 আর একটা ক্যাপাসিটার দেখানো হচ্ছে। এগুলো করা হচ্ছে এসি কে ব্লক করার জন্য। এই C1টাকে বলা হচ্ছে ব্লকিং ক্যাপাসিটার আর C2 কে বলা হচ্ছে কাপলিং ক্যাপাসিটার। কাপলিং ক্যাপাসিটার কেন? কারণ আউটপুটে কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে বা লোড থাকলে সেটার সঙ্গে কানেক্ট করার জন্য, কাপল করার জন্য কে C2 রাখা হচ্ছে, যে এই C2 ক্যাপাসিটারটা আউটপুটে কোনো ডিসি সে পাস করতে দেবে না। যদি কালেক্টরে কোনো ডিসি থেকে থাকে সেটাকে আলটিমেটলি লোডে বা নেক্সট অ্যাম্পলিফায়ার সার্কিটে এটা পাস করতে দেবে না, ব্লক করবে। তাহলে C1 আর C2 এই দুটোকেই ব্লকিং ক্যাপাসিটর বলতে পারো, অনেক সময় কাপলিং ক্যাপাসিটর বলা হয় C2 কে। আর C1 যদি এই প্রিভিয়াস সেকশন থেকে কোনো ডিসি ঢুকে পড়ে সেটাকে আটকাতে পারবে C1। সুতরাং C1টা হচ্ছে ব্লকিং ক্যাপাসিটর। তাহলে ইনপুট সিগন্যালের এখানে দেওয়া আছে যে ইনপুট সিগন্যাল, এই সিগন্যাল বলতে এসি কে বোঝায়। এই এসিটার মধ্যে যেন কোনো ডিসি ঢুকে না পড়ে সেই জন্য C1 কে কানেক্ট করা হয়েছে। কোনোভাবেই যেন ডিসি এই ইনপুট সিগন্যালের সঙ্গে ঢুকতে না পারে সেই জন্য C1 কে এখানে দেওয়া হয়েছে। ডিসি যদি ঢুকে পড়ে ইনপুটে, তাহলে যে বায়াসিং এর ক্যালকুলেশন আগে থেকে করে রাখা হয়েছিল, ডিসি বায়াসিং এর ক্যালকুলেশন, সেই ডিসি বায়াসিং এর ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যেতে পারে, কিউ পয়েন্ট সরে যেতে পারে, বা কিউ পয়েন্ট লোড লাইনের যে মিডিলে রাখা উচিত সেটা নাও হতে পারে। অর্থাৎ ফেথফুল অ্যাপ্লিকেশনে গন্ডগোল হয়ে যেতে পারে। সেই জন্য কোনোভাবেই আমরা ইনপুট সিগন্যাল ছাড়া ইনপুটের মধ্যে কোনো ডিসি ভোল্টেজকে অ্যালাউ করব না। আর একইভাবে আউটপুট সিগন্যাল হিসাবে যেন কোনো ডিসি লোডের মধ্যে না চলে যায়, এটাও খেয়াল রাখতে হবে। এবার আরেকটা এখানে ক্যাপাসিটর দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয় খেয়াল করছো। এই থার্ড যে ক্যাপাসিটরটা এখানে এই সিই, এটাকে বলা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর, যেটা আরই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে। সরাসরি দেখো আরইর প্যারালালে এখানে সিই ক্যাপাসিটেন্স জয়েন করা হয়েছে। সি দেওয়ার কারণ, যদি কোনো এমিটারে এসি চলে আসে, সেই এসি ভোল্টেজটা আর ইর অ্যাক্রসে এসি ভোল্টেজটা এসে কিউ পয়েন্টটাকে ফ্লাকচুয়েট করিয়ে দিতে পারে, কিউ পয়েন্টটাকে সরিয়ে দিতে পারে, বা ডিসি বায়াসিংকে গন্ডগোল করে দিতে পারে।
সেই জন্য এসি কোনো ভোল্টেজ যেন আর ইর অ্যাক্রসে ড্রপ না হয়ে যায় এবং বায়াসিং এর গন্ডগোল না করতে পারে, সেই জন্য এমিটারের পয়েন্টে যদি কোনো ডিসি সঙ্গে এসি চলে আসে সেটাকে এই ক্যাপাসিটরটা বাইপাস করে দেবে। বাইপাস করে কোথায় পাঠিয়ে দিচ্ছে? অবভিয়াসলি সেটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা আছে, গ্রাউন্ডে পাঠিয়ে দেবে, গ্রাউন্ডে পাঠিয়ে দেবে। তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর, যে এসি ভোল্টেজটা যেন আর ইর মধ্যে দিয়ে পাস না করে এবং সির মধ্যে দিয়ে পাস করে। সেই জন্যই আর ইর থেকে, আর ইর যে রেজিস্ট্যান্স তার থেকে ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স কম রাখতে হবে। তাহলে সির অ্যাক্রসে যে রিঅ্যাকটেন্সটা পড়বে সেটা যেন কম হয় আর সেটা যেন বাইপাস করে যায় এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। তোমরা জানো রিঅ্যাকটেন্সকে, ক্যাপাসিটর রিঅ্যাকটেন্সকে 1/ωc এইভাবে লেখা যায়। তাহলে যে কোনো এসি এই ক্যাপাসিটরের মধ্যে পাস করে গ্রাউন্ডে চলে যাবে, আর ডিসি ভোল্টেজটা আর ইর অ্যাক্রসে পড়ে সেটা এই ট্রানজিস্টরটাকে ঠিকঠাক বায়াসিং সাপ্লাই করে যাবে, বায়াসিং ভোল্টেজটা সাপ্লাই করে যাবে। তাহলে এসি ভোল্টেজ যেন বায়াসিং এর গন্ডগোল না করতে পারে সেই জন্য এই সি বাইপাস ক্যাপাসিটরকে রাখা হয়েছে। তাহলে C1 আর C2 এই দুটো ব্লকিং ক্যাপাসিটর, আর তার সঙ্গে সঙ্গে সিটা বাইপাস ক্যাপাসিটর। এই সার্কিটটা মোটামুটি এইরকম। এইবার এটাকে সেলফ বায়াস বলা হচ্ছে কেন, এটা একটু খেয়াল রাখো যে কেন এটাকে সেলফ বায়াস আমরা বলবো, বা ভোল্টেজ ডিভাইডার বায়াস বলা হচ্ছে কেন। ভোল্টেজ ডিভাইডার বায়াস বলার কারণ হচ্ছে এই যে ভিসিসি, এটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে, দুটো রেজিস্ট্যান্স এখানে দেওয়া হয়েছে R1 R2, এবং প্রয়োজন মতো ভোল্টেজটাকে R2 এর অ্যাক্রসে রেখে ইনপুটে বায়াসিং এর জন্য সাপ্লাই করা হয়েছে বা বেসে সাপ্লাই করা হয়েছে। সেই জন্য এই ভিসিসি ভোল্টেজটা এইভাবে ডিভাইড করার জন্য এটাকে বলা হয়েছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। আর সেলফ বায়াস কেন, এটা বুঝতে গেলে আমাদের আরেকটু অ্যানালাইসিস করতে হবে। এখানে দেখো, ধরে নাও কোনো কারণে আইসি বেড়ে গেল। থার্মাল রানওয়েটা নিশ্চয় তোমাদের মনে আছে যে কোনো কারণে আইসি বেড়ে গেলে কি হয়, সেখানে টেম্পারেচার ইনক্রিজ করে। এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইসিবিও ডাবল হয়ে যায়। আইসিবিও বেড়ে গেলে, আইসিবিও যদি বেড়ে যায় তাহলে আইসি বেড়ে যায়, আবার আইসি বাড়লে টেম্পারেচার বাড়ে। এই এফেক্টের জন্য আলটিমেটলি, এই এফেক্টের জন্য ট্রানজিস্টর থার্মাল রানওয়েতে চলে যেতে পারে এবং বার্নিং আউট হয়ে যেতে পারে। এখানে আইসি বাড়লেও কিভাবে এই সার্কিটটা তাকে বাধা দেবে
বা তাকে আবার নিজের জায়গায় ফেরত আনার চেষ্টা করবে, সেটাই লক্ষ্য রাখতে হবে। যদি আইসি বেড়ে যায় তাহলে এই আইও কিন্তু বাড়বে, তার কারণ আমরা জানি যে আইসি ইকুয়াল টু আইবি প্লাস আইসি আই আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি আমরা জানি। তাহলে যদি কোনো কারণে কালেক্টর কারেন্ট বেড়ে যায়, এটা বোঝাই যাচ্ছে এই কালেক্টর কারেন্ট বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এমিটার কারেন্ট বেড়ে যাওয়া। এবং কালেক্টর কারেন্ট আইসি যদি এখান থেকে বাড়তে চাই, সেখানে আই বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটার সঙ্গে আইসির সঙ্গে আমরা আইবি যদি অ্যাড করে দিই তাহলে আমরা আইই পাবো। স্বভাবতই আমরা বুঝতে পারছি যে কালেক্টর কারেন্ট বেড়ে যাওয়া মানে এমিটার কারেন্টও বেড়ে যাওয়া। তাহলে এমিটার কারেন্ট এখানে বাড়বে। এমিটার কারেন্ট যদি বাড়ে, ভালো করে ভেবে দেখো, আই বাড়লে ভোল্টেজ অ্যাক্রস আরই, ভোল্টেজ অ্যাক্রস আরই মানে আরই মাল্টিপ্লাইড বাই আই, এই দুটো তোমাকে এই আরই আর আই এই দুটো মাল্টিপ্লিকেশন করতে হবে, করলে তুমি ভোল্টেজ অ্যাক্রস আরই পাবে। এই ভোল্টেজটা যদি বাড়ে, আরইর অ্যাক্রসে যদি ভোল্টেজ বাড়ে, তাহলে এটাকে রিভার্স বায়াসিং এর দিকে ঠেলে দেবে, এমিটার জাংশনকে আরো বেশি রিভার্স বায়াসের দিকে ঠেলে দেবে। এমিটার জাংশন সাধারণত ফরওয়ার্ড বায়াস করা হয়, তাহলে ফরওয়ার্ড বায়াসকে কমিয়ে দিচ্ছে আরইর অ্যাক্রসে যে ভোল্টেজটা। তাহলে আইসি বাড়লে আই বাড়বে, আর আই বাড়লে আরইর অ্যাক্রসে ভোল্টেজ ইনক্রিজ করবে। ইনক্রিজ যদি করে ভোল্টেজ, এমিটার ভোল্টেজ যদি ইনক্রিজ করে, তাহলে ফরওয়ার্ড বায়াস অফ এমিটার এটা কমে যাবে। এমিটারের জাংশনের ফরওয়ার্ড বায়াস যদি কমে যায়, সেক্ষেত্রে কারেন্ট এমনি কমে যাবে, কারণ ফরওয়ার্ড বায়াসিং এর জন্যই কারেন্টটা মূলত বার হয়েছিল বা অ্যাক্টিভ রিজিয়নে সে ছিল। আমরা দুটো জাংশনের কথা জানি, একটা হচ্ছে কালেক্টর জাংশন আর এমিটার জাংশন। এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হয় আর কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করা হয়। এমিটার জাংশন যদি আরো বেশি ফরওয়ার্ড বায়াস করা হয় তাহলে এমিটার কারেন্ট বাড়বে, কিন্তু যদি এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসিং এর ভোল্টেজটা কমিয়ে দিই, তাহলে এমিটার কারেন্টটা কমে যাবে। এবার দেখো, কালেক্টর কারেন্ট প্রথমে বেড়ে গেল, যার ফলে এমিটার কারেন্ট বেড়ে গেল, যার ফলে ভোল্টেজ অ্যাক্রস আরই অর্থাৎ আরই মাল্টিপ্লাইড বাই আই এটা বেড়ে গেল। এটা বেড়ে গেলে এমিটার জাংশনের ফরওয়ার্ড বায়াস কমে যাবে, কারণ আরই মাল্টিপ্লাইড বাই আই এই ভোল্টেজটা এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসিং এর চেষ্টা মোটেও করে না, সে রিভার্স বায়াসের চেষ্টা করে। তাহলে ফরওয়ার্ড বায়াসটা যদি কমিয়ে ফেলে আরইর অ্যাক্রসে ভোল্টেজটা, তাহলে এমিটার থেকে উৎপন্ন হওয়া কারেন্টটা কমে যাবে, যার ফলে আইসি কমতে বাধ্য। এমিটার কারেন্ট কমলে আইসি কমতে বাধ্য। এর ফলে দুটো কাউন্টার অ্যাক্ট করছে, আইসি বেড়ে গেলে আই কিন্তু এফেক্টিভলি কমে যাচ্ছে, যার ফলে এ নিজে থেকেই এই সার্কিটটা আইসিটাকে স্টেবিলাইজ করে, বাড়তে দেয় না, এবং সার্কিটটা থার্মাল রানওয়ের দিকে যাবে না, বা ট্রানজিস্টরটা সুরক্ষিত থাকবে। তাহলে এটা সবসময় আইসিটা ইনক্রিজ করলে সবসময় এই ট্রানজিস্টরের যেভাবে এখানে সার্কিটটা আঁকা রয়েছে, আরইর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটা কিন্তু আইসিটাকে আবার কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। অন্য কারণে যদি আইসি বেড়ে যায়, তাহলে আরইর অ্যাক্রসে ভোল্টেজটা আইসিটাকে কমানোর চেষ্টা করবে। এই জন্য এই বায়াসিং এর যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে সেলফ বায়াস মেথড, অর্থাৎ সার্কিট নিজে থেকেই আইসিটাকে
কন্ট্রোল করিয়ে ফেলবে। এবার আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এই সার্কিটটার জন্য স্টেবিলিটি ফ্যাক্টর কত, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে করে থাকি যে স্টেবিলিটি ফ্যাক্টর আমাদের দরকার। আমরা স্টেবিলিটি ফ্যাক্টরটা এখানে ক্যালকুলেশন করব। এই সার্কিটের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি করে তারপরে ম্যাথমেটিক্যাল থিওরিতে যাচ্ছি। স্যার বলছি ওই সেলফ বায়াসটা কেন বলা হচ্ছে ওইটা আরেকবার একটু বলে দিন। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার বায়াসকে সেলফ বায়াস কেন বলা হচ্ছে ওইটা আরেকবার একটু বলে দেন। বলছি। এটা এই ভোল্টেজ ডিভাইডার বায়াসটা সেলফ বায়াস কেন নামটা এরকম দেওয়া হচ্ছে কেন? কারণ সার্কিটটা নিজে থেকেই বায়াসটাকে চেক করছে। কোনো কারণে যদি আইসি বেড়ে যায়, কোনো সার্কিটের বাইরের কোনো কারণে আইসি বেড়ে যেতে পারে, তাহলে আইসি বেড়ে যাওয়ার ফলে যেহেতু আইসি প্লাস আইবি ইকুয়াল টু আই, এখানে আই বাড়তে বাধ্য। আইসি বেড়ে গেলে আই বাড়বে, আই বেড়ে গেলে ভোল্টেজ অ্যাক্রস আরই, ভোল্টেজ অ্যাক্রস আরই কত? আরই মাল্টিপ্লাইড বাই আই, এই ফ্যাক্টরটাও বেড়ে যাবে। এই ফ্যাক্টরটা যদি বেড়ে যায়, ভোল্টেজ অ্যাক্রস যদি আরই বেড়ে যায়, তাহলে এমিটারের ভোল্টেজটা বাড়বে। এমিটারের ভোল্টেজ বেড়ে যাওয়া মানে, এমিটার দেখো এখানে কিন্তু এন টাইপের এমিটার আছে, তাহলে এর পজিটিভ ভোল্টেজ বেড়ে যাওয়া মানে এটার যে ফরওয়ার্ড বায়াসিং ছিল সেই ফরওয়ার্ড বায়াসিং কিন্তু কমে যাবে। ফরওয়ার্ড বায়াসিং বেড়ে যেত কিভাবে? যদি এটা মোর নেগেটিভ হতো, কিন্তু এই ভোল্টেজটা এখানে আরইর অ্যাক্রস যে ভোল্টেজটা, সেটা এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস বাড়াতে সাহায্য করছে না, ফরওয়ার্ড বায়াস কমিয়ে দিতে সাহায্য করছে। ফরওয়ার্ড বায়াস যদি কমে যায় তাহলে এমিটার থেকে যে কারেন্টটা বার হবে বা ক্যারিয়ার গুলো বার হবে সেটা কম। এমিটার থেকে কম কারেন্ট বার হওয়া মানে আইসিটাকে এমিটার কারেন্টটা কমিয়ে ফেলবে। তাহলে আইসি বাড়লে আই কমে যাচ্ছে, এমিটারের ফরওয়ার্ড বায়াসিং কমে যাওয়ার ফলে, যার ফলে আবার প্রথমে যে আইসিটা বেড়ে গেছিল অন্য কোনো কারণে, সেটাকে আবার এই সার্কিটটা আই বাড়িয়ে ভোল্টেজ অ্যাক্রস দা এমিটার জাংশন সেটার ফরওয়ার্ড বায়াস কমিয়ে আইসিটাকে কমাতে সাহায্য করছে বা চেক করে দিচ্ছে। তাহলে আইসি বেড়ে যেতে গেলে সার্কিটের ফিডব্যাকের জন্য আইসি কমে যাবে এবং একটা কন্ট্রোল সিচুয়েশনে এই সার্কিটটা থাকবে। এটা কিউমুলেটিভ এফেক্ট হতে দেবে না। যদি এরকম হতো যে আইসি বেড়ে গেল কিন্তু তার ফলে আইও বেড়ে গেল, আর আই বেড়ে গেলে আইসি আবার বাড়ছে, যদি এরকম হতো তাহলে সার্কিটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখানে সেই এফেক্টটা এই সার্কিট অ্যারেঞ্জমেন্টের জন্য দেখা যাচ্ছে না। আইসি বাড়লে আই বাড়ছে ঠিকই প্রথমত, কিন্তু এখানে যে আরইর অ্যাক্রসে ভোল্টেজটা সেটাও বেড়ে যাচ্ছে। সেটা বেড়ে গেলে কিন্তু ফরওয়ার্ড বায়াসিং অফ দ্য এমিটার জাংশন এটা কমে যাচ্ছে। আর ফরওয়ার্ড বায়াসিং যদি কমে যায়, তোমরা জানো যে ফরওয়ার্ড বায়াসিং কারেন্টটাকে টেনে নিতে সাহায্য করে, সেই কারেন্টটাই কমে যাবে। আর কারেন্টটা কমে গেলে এমিটার জাংশন দিয়ে কম কারেন্ট বার হলে
কালেক্টরে সেটা কম কালেক্ট হবে, সেই জন্য কালেক্টর কারেন্টটাকে চেক করতে সাহায্য করবে এটা। এই জন্য সার্কিট নিজে থেকে নিজে তার কারেন্টটাকে কম্পেনসেট করছে, আইসি কোনো কারণে বেড়ে গেলে সেটাকে আবার নিজস্ব জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটাকে বলা হচ্ছে সেলফ বায়াস মেথড। এবার বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। এটা যদি সরাসরি কানেক্ট করা হতো, এই রেজিস্ট্যান্সটা যদি না থাকতো, সরাসরি এমিটারটা যদি কানেক্ট করা হতো এখানে গ্রাউন্ডের সঙ্গে, তাহলে এমিটার জাংশনটা আরো ভালো করে ফরওয়ার্ড বায়াসিং হতো, সেক্ষেত্রে কারেন্ট আরো বেশি পাওয়া যেত। কিন্তু আরইটা আটকে দেওয়ার জন্য এটা ফরওয়ার্ড বায়াসিং কমে যাচ্ছে ভোল্টেজ ড্রপের জন্য। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আরই এখানে আটকে দেওয়া মানে ওই কন্ট্রোলটা কিন্তু তৈরি করা হলো, যেটা ফিক্স বায়াস অ্যারেঞ্জমেন্টে ছিল না। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফিক্স বায়াস অ্যারেঞ্জমেন্টে দেখো, এখানে দেখো এমিটার কিন্তু সরাসরি গ্রাউন্ডে কানেক্ট করা হয়েছিল। আরসি যেরকম আছে সেরকমই সেলফ বায়াসে দেখতে পেয়েছো তোমরা। আর এই যে আরবিটা রয়েছে, এই আরবি ওখানে রয়েছে, কিন্তু একটা এক্সট্রা ভোল্টেজ ডিভাইড করার জন্য বেসে এখানে একটা আরেকটা রেজিস্ট্যান্স এখানে যুক্ত করা হয়েছে। এই আরেকটা রেজিস্ট্যান্স এখানে যুক্ত করা হয়েছে। তো তোমরা সার্কিটটা আঁকবে কি করে? যদি তোমাদের তাড়াতাড়ি আঁকতে বলা হয় তাহলে তোমরা কি করবে? তোমরা খুব সহজে কিভাবে সার্কিট আঁকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা একটা ট্রানজিস্টর রাখবে। প্রথম কাজ হচ্ছে ট্রানজিস্টর রাখা। একটা এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর যা খুশি কিনো। রেজিস্ট্যান্স আঁকবে 4টে, টোটালটা 4টে রেজিস্ট্যান্স আঁকবে, এরকম ভাবে আঁকবে। এটা গ্রাউন্ড, এটা ইনপুট। ইনপুটে একটা ব্লকিং ক্যাপাসিটর লাগাতে হয়, সেই জন্য এখানে ব্লকিং ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে হাই লাইন, হাই ভোল্টেজের যে লাইনটা সেটা। তুমি যদি এখানে ব্যাটারি না দিয়ে, ব্যাটারি চিহ্ন না দিয়ে ভিসিসি লিখে দাও তাহলে হয়ে যাবে। আমি এখানে একটা ব্লকিং ক্যাপাসিটর লাগিয়েছি প্রথমে, ব্লকিং ক্যাপাসিটর বি। তাহলে আমাকে আর একটা ক্যাপাসিটর লাগাতে হবে, যেটা আউটপুট থেকে এসিটাকে পাস করিয়ে দেবে, কিন্তু ডিসিকে পাস করতে দেবে না। এখানে আরেকটা ক্যাপাসিটর, এবং এখানে এই গ্রাউন্ড আর এই কালেক্টরের মাঝে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো, আর ইনপুট ভোল্টেজ পাবো কার মধ্যে? এইখানটাই। এখানটা হচ্ছে ইনপুট সিগন্যালটা দেওয়া হবে ভিআই। আমরা রেজিস্ট্যান্সগুলোর নাম দিয়ে দিতে পারি, R1 R2 এরকম নাম দিয়ে দাও। বা এখানে হচ্ছে আর সি, কালেক্টরে যেহেতু লাগানো আছে, এটা এমিটারে লাগানো আছে আর ই। আরেকটা ক্যাপাসিটর লাগাতে হবে আর এর অ্যাক্রসে, যেটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। তাহলে এই হচ্ছে বাইপাস ক্যাপাসিটর হয়ে গেল, যেটা এসিকে বাইপাস করে গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে টোটাল সার্কিটটা। এবার আমরা অ্যানালিসিস করব যে এর স্টেবিলিটি ফ্যাক্টরটা কত হয়। সেটা কি ফিক্সড বায়াসের থেকে বা অন্য যে সমস্ত বায়াস ছিল সেই বায়াসিংগুলো থেকে এর বায়াসটা ইমপ্রুভড, নাকি এটা ইমপ্রুভ হলো না, সেটা আমাদের চেক করতে হবে। এটা চেক করতে গেলে আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার অ্যানালাইসিস
একটু জটিল, সেই জন্য আমরা এই সার্কিটটার অ্যানালাইসিস করতে গেলে এই অংশগুলো আঁকবো না। প্রথমে এই অংশগুলো খেয়াল করো, এই অংশটা আমরা আঁকবো না। এবং ইনপুটে কোন ভোল্টেজটা পড়ছে, অর্থাৎ এই ভোল্টেজটা তো ইনপুটে পড়ছে, ডিসি ভোল্টেজটা, তাহলে এই ডিসি ভোল্টেজটা R2 এর অ্যাক্রসে কত, সেটা করতে গেলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের সাহায্যে অ্যানালাইসিস করতে হবে। আর এই যে গোল এঁকে দেওয়া হচ্ছে এইটুকু সার্কিট আমরা আঁকবো না, এটা ছাড়াই আমাদের R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা বার করে দিতে হবে। আর এই যে ক্যাপাসিটারগুলো দেখছো, এই ক্যাপাসিটারগুলো শুধুমাত্র এসি কে অ্যালাউ করার জন্য, ডিসি কে আটকানোর জন্য। সুতরাং ডিসি বায়াসিং এর ক্যালকুলেশন করতে গেলে এই ক্যাপাসিটারগুলোর একদমই প্রয়োজন নেই। তাহলে ডিসি অ্যানালাইসিস আমরা করছি, সেই জন্য এই ক্যাপাসিটারগুলো আমরা একদমই আঁকবো না এখানটায়। এবং ইনপুটে কি ভোল্টেজ পড়ছে, এই ভোল্টেজটা বেসে, সেই ভোল্টেজটা আমরা এখন বার করতে চলেছি। তার জন্য আমরা মাঝের এইটা আঁকবো না। এই পয়েন্ট, এখানে যে পয়েন্টটা আছে আর এখানে যে নিচের পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেখো ভিসিসি, কিন্তু কারণ ভিসিসি এর একটা নেগেটিভ টার্মিনাল সেটা যুক্ত করা হয়েছে, পজিটিভ টার্মিনাল এখানে যোগ করা হয়েছে। তাহলে সার্কিটটা আমরা কেমন ভাবে আঁকবো দেখো, খেয়াল করো। এখানে এটা হচ্ছে R1, এটা R2, আর এখানে ভিসিসি। মাঝের যে অংশটা আমরা আঁকিনি, এটা R1, এটা R2। আর এখান থেকে এই R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা ইনপুটে পড়বে, ইনপুট ডিসি ভোল্টেজ এটা পড়বে। তাহলে ইনপুটে কতটুকু ভোল্টেজ পড়বে, যেটা R2 এর অ্যাক্রসে তৈরি হয়েছে। এবার R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা কত, এই সার্কিট থেকে খুব সহজে বার করে নেওয়া যায়। কতটা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা, সেটা প্রথমে কারেন্টটা বার করি, যে ভিসিসি থেকে কতটা কারেন্ট এখানে এই লুপটাই ঘুরেছে। আমরা ধরে নিলাম আই কারেন্ট এখানে গেছে। তাহলে আই ইকুয়াল টু ভিসিসি বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। এটা হচ্ছে কারেন্ট, R2 এর মধ্যে কারেন্ট। তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এই আইটাকে তোমরা R2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ভিসিসি মাল্টিপ্লাইড বাই R2, আর নিচে হচ্ছে R1 প্লাস R2। এই ভোল্টেজটা R2 এর অ্যাক্রসে আছে, এটাই হচ্ছে ইনপুটের ডিসি ভোল্টেজ, যেটা বেসে পড়েছে। তাহলে খুব সহজেই আমাদের ভোল্টেজ ভিটা ইনপুটে যেটা পড়েছে সেটা বার হয়ে গেল। আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে আমরা এই R2 এর অ্যাক্রসে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা মাপতে চাই। এই দুটো যদি টার্মিনাল হয়, এ টার্মিনাল আর বি টার্মিনাল, এই টার্মিনাল এ আর বি এর মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আমরা অলরেডি বার করে ফেলেছি, ভিটা। এবার থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বার করতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যদি বার করতে চাই, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সেখানে ছিল যে ডিসি পাওয়ার সাপ্লাইগুলো, সেই ডিসি পাওয়ার সাপ্লাইগুলোকে আমরা, ব্যাটারিগুলোকে আমরা শর্ট সার্কিট হিসাবে কানেক্ট করে নেব। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেজার করার সময় ডিসি ভোল্টেজ সোর্সগুলোকে কি করতে হবে, শর্ট সার্কিট ধরে নিতে হবে, কিন্তু তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্লুড করে ফেলতে হবে। আমরা ধরে নিচ্ছি ভিসিসির কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে কিছু নেই, তাহলে আইডিয়াল একটা পাওয়ার সোর্স। আমরা এবার এই ভিসিসিটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এটাকে কানেক্ট করে দিচ্ছি। শর্ট সার্কিট করে দিলাম পাওয়ার সোর্সকে।
এখানে কারেন্টটাও আর থাকে না। এবার এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করতে হবে, তার সার্কিটটা এঁকে ফেলেছি। এ আর বি টার্মিনালের এখন যেভাবে রয়েছে, দেখো R1 R2 কে মনে হতে পারে এটা সিরিজে আছে, কিন্তু এ আর বি টার্মিনাল থেকে যদি তুমি ডান দিকে তাকাও তাহলে দেখবে যে R1 R2 এই দুটো প্যারালাল কানেকশনে আছে। কেন প্যারালাল কানেকশন আছে? তাদের দুটো এন্ড দেখো এখানে জয়েন করা আছে, আর অপোজিট দুটো এন্ড জয়েন করা আছে এইখানটায়। যদি এরকম ভাবে ধরে নাও, প্যারালাল কানেকশনে কি থাকে, দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তার দুটো এন্ড জয়েন করা থাকে, সরাসরি জয়েন করা থাকে, কোনো ভোল্টেজ ডিফারেন্স R1 R2-র মধ্যে থাকবে না। R1-এর অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ হবে, R2-র অ্যাক্রসে ভোল্টেজ একই রকম ড্রপ হবে। এটা হচ্ছে প্যারালাল কানেকশনের প্রধান ব্যাপার। তাহলে প্রধান যে ক্রাইটেরিয়া সেটা দেখো, R1-এর একটা R1 R2-র এক প্রান্ত এখানে জোড়া আছে, R1 R2 যে অপর এন্ড দুটো সেটা এই পয়েন্টে জোড়া আছে, আর এই পয়েন্টটাও যা বি পয়েন্টটাও সেই সেম কমন পয়েন্ট। সুতরাং এ আর বি এর অ্যাক্রসে যদি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপতে হয় তোমাকে, তাহলে R1 R2-র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এবি টার্মিনালের মধ্যে প্যারালাল কানেকশনে যা হয় তাই, অর্থাৎ R1 R2 নিচে R1 + R2। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা জানি যে দুটো রেজিস্ট্যান্স হলে এরকম ভাবে বার করা যায়। তাহলে এটা হচ্ছে RG বা ইকুইভ্যালেন্ট থেভেনিন রেজিস্ট্যান্স। এটাকে আমরা RB বলে দিচ্ছি, মানে যেহেতু বেসে পড়ছে সুতরাং বেস রেজিস্ট্যান্স বলে দিচ্ছি। আমরা ইনপুট সার্কিটটা, এই যে ইনপুটে যেটা R1 R2 যেটা কানেক্ট করা আছে সেটার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমরা এখানে রিড্র করব। এখানে দেখো ওই ভোল্টেজটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ যেটা আমরা বার করেছিলাম আগে, এটা এঁকে ফেলেছি। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RB সেটাও আমরা বার করেছি এবং সরাসরি সেটা বেসে কানেক্ট করা আছে। আউটপুটের কোনো রকম পরিবর্তন এখানে করা হয়নি। ভিসিসি যেরকম আরসি দিয়ে কালেক্টরে কানেক্ট করে তারপরে এমিটার দিয়ে কারেন্টটা চলে যাচ্ছিল, এমিটার আর এর মধ্যে দিয়ে এমিটার কারেন্টটা সেখানে একই রকম আছে এটা, কিন্তু ইনপুটের যে বায়াসিংটা করা হচ্ছিল এখান দিয়ে ঘুরিয়ে সেটাকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টের সাহায্যে, ইকুইভ্যালেন্ট সার্কিটের সাহায্যে আমরা চেঞ্জ করে ফেলেছি। তাতে কি হয়েছে, সার্কিটটা অনেক সিম্পল হয়ে গেছে এখানটা। এবং এখানে যে ভোল্টেজ আর ভোল্টেজ সোর্স তো আলাদা করে আমরা অ্যাকচুয়াল সার্কিটে কিন্তু কানেক্ট করিনি, এটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, সেটা বেসে কতটা পড়ছে সেটা আমরা এখানে বার করেছি, মেজার করেছি এখানে। আর আরবিটাও থিওরিটিক্যালি থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা মেজার করেছি, এখানে বসিয়ে রেখেছি। তাহলে ইনপুটে আর আউটপুট দুটো সার্কিটটাকে যখন আমরা আলাদা করে দেখছি তখন আমাদের সার্কিট অ্যানালাইসিস করতে সুবিধা হবে, এই জন্য এই সার্কিটটাকে আমরা এঁকেছি। এবার তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো, এরপরে আমরা অ্যানালাইসিসের নেক্সট যে পার্টে সেটা চলে যাচ্ছি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটাই অ্যাচিভ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই সার্কিটটা আঁকার পরে ইনপুটের একটা কেভিএল অ্যাপ্লাই করব, আউটপুটে আর একটা কেভিএল অ্যাপ্লাই করব। ইনপুটে যে কেভিএল অনুসারে
কিরচফ ভোল্টেজ ল অনুসারে আমরা এখানে এই ভোল্টেজটা কিভাবে ড্রপ হবে দেখছি। প্রথমত এখানে একটা ড্রপ হওয়ার জায়গা আইবি মাল্টিপ্লাইড বাই আরবি, এখানে ড্রপ হবে নেক্সট ভিবিই, আইবিআরবি প্লাস ভিবিই, তার সঙ্গে দেখো আর ইর অ্যাক্রসে ড্রপ হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই আর ই, তিনটে এখানে টার্ম আছে। ইনপুটের ভোল্টেজ টোটাল ড্রপটা যেটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সেটা এইভাবে তিনটে জায়গায় ড্রপ হলো। বেস এমিটার ভোল্টেজ, রেজিস্ট্যান্স আরবি আর রেজিস্ট্যান্স আর ই, এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আর আউটপুটে যে ভোল্টেজ অরিজিনাল সোর্সটা পাওয়ার সোর্সটা এখানে আছে সেটা রেজিস্ট্যান্স আরসি, ভোল্টেজ ভিসি আর রেজিস্ট্যান্স আর ইর অ্যাক্রসে হবে, ড্রপ হবে। তো সেই জন্য এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ আইসি মাল্টিপ্লাইড বাই আরসি এটা হলো, তারপরে ভি সি আর তারপরে আর ইর অ্যাক্রসে ভি আই মাল্টিপ্লাইড বাই আর ই। তাহলে ইনপুট আর আউটপুটের ভোল্টেজ আমরা কেভিএল অ্যাপ্লাই করে লিখে ফেলেছি। এই দুটো ইকুয়েশন খুব কাজে লাগবে পরবর্তীতে। এই দুটো ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন এখানে রেখে দেওয়া হলো। আইবি যেহেতু খুব কম হয় আইসির তুলনায়, সুতরাং আই আর আইসি এরা নিয়ারলি ইকুয়াল হবে, এবং সেই জন্য এই 3 নম্বর ইকুয়েশনটা রিরাইট করা হচ্ছে। এখানে আমরা যদি আই ইর বদলে আইসি লিখে নিই তাহলে কমন চলে যাবে আইসি, এটাও ধরে নাও আইসি আইর জায়গায়, তাহলে আইসি কমন নিলে হয়ে যাবে আরসি প্লাস আর ই। এটা কমন চলে যাবে, তাহলে ভিসি ইকুয়াল টু, এটা ভিসিটা ক্যালকুলেশন করা হচ্ছে 3 নম্বর থেকে, ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস যে ভোল্টেজ ড্রপগুলো রেজিস্ট্রেশন হচ্ছে সেগুলো এখানে দেয়া হলো। 4 নম্বর ইকুয়েশন পাওয়া গেল। এই 4 নম্বর ইকুয়েশনটা এখানে রেখে দেওয়া হচ্ছে লোড লাইন ড্র করার জন্য। লোড লাইন ড্র করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওহমস ল থেকে ড্র করা হয়। ওহমস ল এখানে অ্যাপ্লাই করেছি, এই যে ভোল্টেজ অ্যাক্রস আরসি, ভোল্টেজ অ্যাক্রস আরই, এখানে ওহমস ল অ্যাপ্লাই করা হয়েছে এবং কেভিএল অ্যাপ্লাই করে এই ইকুয়েশন আমরা পৌঁছেছি। এই ইকুয়েশনটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ ভিসি আর ভ্যারিয়েবল কারেন্ট আইসি, এই দুটো ভ্যারিয়েবল, বাদ বাকি অংশগুলো কনস্ট্যান্ট, আরসি আর ই ভিসি এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে আমরা ভিসি ভার্সেস আইসি যদি ড্র করি ক্যারেক্টারিস্টিক কার্ভের উপরে, আইসি ভার্সেস ভিসির উপরে যদি ড্র করে নিই তাহলে এখান থেকে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। এই স্ট্রেট লাইনটা পাওয়া যাবে, যে স্ট্রেট লাইনটা এরকম ভাবে আসবে এবং এটা এক্স অ্যাক্সিস বা ভিসি অ্যাক্সিসের উপরে একটা জায়গায় কাট করবে আর আইসির ওপরে অন্য জায়গায় কাট করবে। কি করে বুঝবো কোন জায়গায় কাট করবে? সেটা হচ্ছে যদি আমরা জানতে চাই যে এইখানে কোথায় কাট করেছে তাহলে আমাদের কি করতে হবে, আইসি ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে কালেক্টর কারেন্ট যখন 0, এটা যখন 0, এই পার্টটা যখন 0, তখন এখান থেকে ভিসির ভ্যালু বার করে নিতে হবে। তাহলে সেটা কত হবে? সেটা হবে আইসি যদি 0 হয় তাহলে ভিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি সিসি, রাইট সাইড থেকে শুধু ভিসি সিসি আসছে। তাহলে এখানে কোথায় কাট করবে? এই পয়েন্টটার নাম কোঅর্ডিনেট কত হবে? ভি সিসি কমা 0 কেন? কারণ আইসিটাকে প্রথমে 0 করা হয়েছিল। আর যদি এই পয়েন্টটাকে বার করতে হয়
কোথায় আইসিতে কাট করলো লোড লাইন, এই পয়েন্টটাকে যদি বার করতে হয় তাহলে ভিসি ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে আমরা এখন আইসি অ্যাক্সিসকে কোথায় লোড লাইন কাট করলো সেটা বার করব। সেটা কি করে করব? এটাকে 0 করে দিই। এটাকে 0 করলে এখান থেকে আমরা আইসি খুব সহজে বার করে নিতে পারি। আইসি বার করলে রেজাল্টটা কত হবে? রেজাল্টটা হবে এইটা, এখানটা, এই যে কোঅর্ডিনেট হিসাবে এখানে লেখা আছে। এই ভিসিটাকে আমরা 0 করে দিয়েছি, আর তার ফলে আইসির ভ্যালু আমরা বার করতে পেরেছি, ভিসিসি বাই আরসি প্লাস আরই। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে লোড লাইনটা যেটা ছেদ করলো তার কোঅর্ডিনেট এখানে লেখা আছে 0, ভিসিসি বাই আরসি প্লাস আরই। আর এক্স অ্যাক্সিসে যেখানে লোড লাইন কাট করলো সেটা হচ্ছে ভিসিসি, 0। এই স্ট্রেট লাইন, এই দুটো পয়েন্ট জয়েন করে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় তাকে বলা হয় ডিসি লোড লাইন। এটাকে বলা হচ্ছে ডিসি, ইট ইজ নোন অ্যাজ ডিসি লোড লাইন। এবার দেখো ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে। ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে যে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো, প্যারালাল কার্ভগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো দেখতে পাচ্ছ। এই কার্ভের প্রধান অসুবিধা কি দেখো, শুধু ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা একে রেখে দিতে পারতাম, কেন লোড লাইনকে আঁকার দরকার পড়ছে সেটা আমরা দেখব। ধরো পার্টিকুলার কোনো তুমি ভোল্টেজ ভিসি দিয়েছো, পার্টিকুলার কোনো ভিসি ভোল্টেজ যদি দাও, ভিসি ভোল্টেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটা পারপেন্ডিকুলার টেনে দাও ক্যারেক্টারিস্টিক কার্ভের উপরে, তাহলে পার্টিকুলার একটা ভিসি ভোল্টেজ তুমি নিলে। তার জন্য আইসি কত হবে? তুমি বলবে যে ইনফাইনাইট মেনি সলিউশন। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে, বা অন্য উপরে যদি কার্ভ থাকে সেগুলো যে পয়েন্টে কাট করছে পার্টিকুলার ভিসি পয়েন্টে সেগুলো হতে পারে। তাহলে ইনফাইনাইট মেনি সলিউশন হয়ে গেল। কিন্তু ট্রানজিস্টার তো ইনফাইনাইট মেনি কারেন্টস বা বিভিন্ন রকম কারেন্ট তো পাঠাতে পারে না। তাহলে কোন কারেন্টটা হবে এটা লোড লাইন বলে দেবে। লোড লাইন দেখো কি করছে, লোড লাইন কিন্তু ক্যারেক্টারিস্টিক কার্ভকে ছেদ করছে বিভিন্ন জায়গায়। এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে। তাহলে এই পার্টিকুলার যে ভিসিই তার জন্য কোন পয়েন্ট থেকে আমরা আইসি পাবো? এই পয়েন্ট থেকে আইসি পাবো, তাহলে তো আইসি কম। এই পয়েন্ট থেকে আইসি পাবো, তাহলে তো আইসি আরো কম। এই পয়েন্ট থেকে পাবো আইসি একটু বেশি, এই পয়েন্ট থেকে পাবো আইসি আরো বেশি। তাহলে কোন আইসিটা আমরা নেব? আমরা সেই আইসিটাই নেব যেখানে লোড লাইন ক্যারেক্টারিস্টিক কার্ভকে ছেদ করেছে। তাহলে পার্টিকুলার ভিসির জন্য কোন আইসিটা হবে? এই আইসিটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটে ড্র করবে বা সার্কিট এই কালেক্টর কারেন্টটা দিতে পারবে। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভ যথেষ্ট নয় সেটা আমরা বুঝতে পারছি। এবং লোড লাইন আঁকা হচ্ছে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেই রেজিস্ট্যান্সগুলো কোন কারেন্টটাকে ড্র করতে পারে বা সার্কিট থেকে বার করতে পারে। কালেক্টর কারেন্ট এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো সার্কিটের উপরে ডিপেন্ড, দুটো কানেকশনের উপর ডিপেন্ড করবে। কালেক্টর কারেন্ট যেরকম ক্যারেক্টারিস্টিক কার্ভ অর্থাৎ ইন্টারনাল প্রপার্টি অফ দ্য ট্রানজিস্টার উপর ডিপেন্ড করবে, সেরকমভাবে ট্রানজিস্টারের বাইরে যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আটকানো আছে আইসি আরই এই সমস্তগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে আলটিমেটলি কালেক্টর কারেন্টটা ট্রানজিস্টার এবং তার বাইরের সার্কিট এই দুটোর উপরেই ডিপেন্ড করবে। আমরা লোড লাইন এঁকে বাইরের এফেক্টটা বুঝে নিলাম, আর ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে এঁকে আমরা ট্রানজিস্টারের ভেতরের প্রপার্টিটা আঁকতে পারলাম। এই দুটোকে একসঙ্গে এক জায়গায় নিয়ে এসে আমরা কার্ভের একটা আইসি ভার্সেস ভিসি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের উপর লোড লাইন এঁকেছি, এবং ক্যারেক্টারিস্টিক কার্ভ আর লোড লাইন এই দুটোকে একসঙ্গে করে আমরা পার্টিকুলার ভিসি ভোল্টেজের জন্য একটা পার্টিকুলার আইসি কারেন্ট পেয়েছি। এই হচ্ছে লোড লাইনের উপকারিতা, যে অ্যাকচুয়াল সার্কিটে কোন
কারেন্ট অথবা ভোল্টেজটা দেখা যাবে সেটা লোড লাইন এবং ক্যারেক্টারিস্টিক কার্ভের দুটো একসঙ্গে থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। লোড লাইনের অন্য প্রয়োজনীয়তা রয়েছে, আমি আস্তে আস্তে আসবো সেটাই। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে ট্রানজিস্টার ইন্টারনাল প্রপার্টি, আর লোড লাইন হচ্ছে ট্রানজিস্টারের বাইরে যে সমস্ত সার্কিট জয়েন করা আছে, রেজিস্ট্যান্স জয়েন করা আছে, তাদের এফেক্টটা নেওয়া হচ্ছে ওহমস ল দিয়ে এবং কেভিএল দিয়ে। দুটোই সত্যি, সুতরাং দুটোর এফেক্ট তুমি কিভাবে নেবে? যেখানে লোড লাইনগুলো বা লোড লাইনটা ক্যারেক্টারিস্টিক কার্ভের বিভিন্ন পয়েন্টে জয়েন করেছে বা ছেদ করেছে, সেই সমস্ত পয়েন্টগুলো হচ্ছে সলিউশন পয়েন্ট হবে। তাহলে সলিউশন পয়েন্ট কোনগুলো? এই হচ্ছে একটা সলিউশন পয়েন্ট, এই সলিউশন পয়েন্ট, এই সলিউশন পয়েন্ট। এটা অন্যভাবে আমরা যদি বলি, তাহলে একটা পার্টিকুলার কারেন্টের জন্য, ধরো কারেন্টের দিক থেকে যদি করি, যে পার্টিকুলার কারেন্টের জন্য তুমি কোন ভোল্টেজটা নেবে, এই পার্টিকুলার আইসির জন্য বিভিন্ন রকমের আইসি ভিসি হয়ে যেতে পারে, যেহেতু এখানে মোটামুটি এটা প্যারালাল। তো লোড লাইন বলে দেবে না, ভিসি বিভিন্ন রকম হতে পারে না, লোড লাইন যেখানে ছেদ করেছে ওটাই হচ্ছে সলিউশন অফ ভিসি। সেই জন্য লোড লাইন এখানে আঁকতে হবে। এছাড়াও বায়াস কার্ভ আছে। বায়াস কার্ভটা জানতে গেলে দেখো কি কি প্লট করতে হবে? ভিসি ভার্সেস আইবি। ভিসি ভার্সেস আইবি তুমি কিভাবে আঁকবে? এলিমিনেট করতে হবে আইসি কে। 2 আর 3 নাম্বার ইকুয়েশন থেকে তুমি যদি 2 নাম্বার ইকুয়েশন এটা আর 3 নাম্বার এখানে ইকুয়েশন এইটা, এখান থেকে তুমি যদি আইসিটাকে বার করে নাও, আইসিটাকে যদি এলিমিনেট করো এবং আইসিটাকে যদি ইন টার্মস অফ আইবি লিখতে পারো, তাহলে তুমি আইসিটাকে এলিমিনেট করতে পারবে। এবং এলিমিনেট করার পরে আমরা আইটাকে আইবি প্লাস আইসি লিখবো 2 নাম্বার ইকুয়েশনে আর 3 নাম্বার ইকুয়েশনে, এবং আইসিটাকে এলিমিনেট করে দেবো। তাহলে আমরা আইবি ভার্সেস ভিসি একটা কার্ভ পাবো, আইবি ভার্সেস ভিসি, এবং আইবি আর ভিসির মধ্যে যে কার্ভটা সেইটাকে বলা হচ্ছে বায়াস কার্ভ। এখানে একটা বায়াস কার্ভ পাওয়া যাবে, এবং বায়াস কার্ভ বিভিন্ন পয়েন্টে ক্যারেক্টারিস্টিক উপর ছেদ করবে, বায়াস কার্ভটা ছেদ করবে, একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। লোড লাইনকে যে জায়গায় ছেদ করে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে কিউ পয়েন্টটা কি? কিউ পয়েন্টটা হচ্ছে লোড লাইন এবং বায়াস কার্ভের যে পয়েন্টটা, যে পয়েন্টে ছেদ করছে কমন পয়েন্টটা, সেটাই হচ্ছে কিউ পয়েন্ট। এটা বায়াস কার্ভটা আঁকতে গেলে কি করতে হবে? ভিসি ভার্সেস আইবি আঁকতে হবে। কিন্তু ভিসি ভার্সেস আইবি আঁকতে গেলে তোমাকে আগে এই যে রিলেশন আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই রিলেশন, এটাকে 2 আর 3 নাম্বার ইকুয়েশনে ব্যবহার করে প্রথমে এই দুটো ইকুয়েশনের থেকে আইসিটাকে এলিমিনেট করতে হবে। আইসিটাকে এলিমিনেট করার পরে তুমি আইবি ভার্সেস ভিসি এই কার্ভ এটা পেয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে বায়াস কার্ভ। এবং বায়াস কার্ভ যেখানে লোড লাইনে কাট করবে সেটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট। Intersection of the bias curve and the DC load line gives Q point. আমরা এইবার স্টেবিলিটি ফ্যাক্টর বার করতে চাই, যেটা আমরা বার করতে চাইছিলাম সবার আগে, সেটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। এই স্টেবিলিটি ফ্যাক্টর কিভাবে আমরা এখানে বার করব সেটা দেখো। 2 নাম্বার ইকুয়েশনে, সেই 2 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছি আমরা। 2 নাম্বার ইকুয়েশনে এখানে দেখো, 2 নাম্বার ইকুয়েশনে কি করা হয়েছিল? ইনপুটের থেকে একটা ইকুয়েশন লেখা ছিল, আর আউটপুট থেকে যে ইকুয়েশনটা পাওয়া গেছিল সেটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে ইনপুট থেকে আর আউটপুট থেকে দুটো কেভিএল
দুই জায়গায় কেভিএল অ্যাপ্লাই করে দুটো ইকুয়েশন পেয়েছিলাম আমরা, একটা 2 নম্বর, একটা 3 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা কি করছি, এমিটার কারেন্টের একটা ফ্যাক্টর রয়েছে, সেখানে আইবি প্লাস আইসি লিখছি। কোন জায়গায়, আবার 2 নম্বর ইকুয়েশনে চলে যাচ্ছি। এখানে দেখো ইকুয়েশন নাম্বার 2তে আই আছে, তাহলে আই ইকুয়াল টু কত, আইবি প্লাস আইসি এখানে লিখে নিলাম। এটা লেখার পরে আইবি দুই জায়গায় দেখা যাবে, সেটা কমন নেওয়া হলো, আর আইসি এখানে থেকে গেল। তাহলে 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা যদি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি লিখে দিই, তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাব, এবং সেক্ষেত্রে আইবি ইকুয়াল টু কত আমরা জেনে যাব। এই আইবিটা কেন বার করলাম ইনপুট থেকে, এটা ইনপুট সার্কিট থেকে বার করা হয়েছে কিন্তু মনে রাখো, কারণ এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। এটা বার করে লাভটা কি হবে, কারণ একটা জেনারেল ইকুয়েশন আমরা জানি, যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আর বেস কারেন্ট থেকে আইসি পাওয়া যাচ্ছে, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আইসিবিও। এই আইবিটা এইখানে বসিয়ে দেওয়া হবে, ইনপুট থেকে যে আইবিটা পেলাম সেই আইবিটা এখানে বসিয়ে দেওয়া হবে। এবং এই আইবি যখন বসিয়ে দিলে এটার মধ্যে কিন্তু আরেকটা আইসি বসে রয়েছে। তুমি যখনই এই আইবিটা এর মধ্যে বসিয়ে দেবে, এর মধ্যে এইখানটায় চলে আসবে আইসি, আর বাঁ দিকে কিন্তু আরেকটা আইসি আছে। আর এই যে আইসিটা তুমি আইবির বদলে তুমি রিপ্লেস করলে, এখানেও আর একটা আইসি চলে আসবে, দুটো আইসিকে এক জায়গায় নিয়ে আসতে হবে এই লাইনটায়। এই ইকুয়েশনটা কিভাবে পাওয়া গেল, ডান দিকে একটা আইসি ছিল আর বাঁ দিকে একটা আইসি ছিল, এই দুটো আইসিকে আমরা এক জায়গায় করে কমন নিলাম। বাদ বাকি অংশগুলো আর কিছু পরিবর্তন করা হয়নি, জাস্ট লিখে দেওয়া হয়েছে। কারণ দেখো এই যে ফ্যাক্টরটা ভি মাইনাস ভিবি বাই আর বি বাই আর ই, এটা কিন্তু এখানে বিটা দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই বিটা দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেই টার্মটা এখানে আছে। আর এই যে 1 প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই আইসিবিও, এটার কোনো রকম পরিবর্তন কিচ্ছু হয়নি, এটা এখানেই রয়েছে, এটা এখানেই রয়েছে। জাস্ট কি করা হলো, আইসিটাকে ডান দিকে এবং বাঁ দিক থেকে আইসি এক জায়গায় শর্টিং আউট করা হলো, অ্যারেঞ্জ করা হলো আইসিটাকে বার করার জন্য। কারণ আমরা স্টেবিলিটি ফ্যাক্টর বার করার সময় এই আইসিটাকে আইসিবিও দিয়ে ডেরিভেটিভ করব। আমরা যদি ইকুয়েশন নাম্বার 8কে ডেরিভেটিভ করে দিই আইসিবিও দিয়ে, পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি, পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হবে, আইসিবিও দিয়ে এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ এর মধ্যে আইসিবিও নেই। কি পড়ে থাকবে, 1 প্লাস বিটা পড়ে থাকবে। আর এই লেফট হ্যান্ড সাইডে যে ফ্যাক্টরটা থাকবে আইসিবিও ডেরিভেটিভ করলে, সেটা এখানে নিচে চলে আসবে। তাহলে আইসি যদি বার করে নিতে চাও প্রথমে, তাহলে সেটাও করা যেতে পারে। এইটা তাহলে নিচে যাবে, এটার নিচে যেটা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আইবিও, আর এটারও নিচে যাবে, এটারও নিচে ডিনোমিনেটর হয়ে যাবে এটা। তার মধ্যে এই ফ্যাক্টরটা যেটা তৈরি হবে সেটা আইসিবিও দিয়ে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, ডেরিভেটিভ করার 0 হয়ে যাবে। আর আইসিবি এর তলায় কি চলে আসছে, এই পুরো ফ্যাক্টরটা চলে আসছে এখানটায়, সেটা এখানে লেখা হয়েছে, দেখো এটা লেখা হচ্ছে এখানটা, এই ফ্যাক্টরটা। আর 1 প্লাস বিটাটা এটা থেকে গেল। আর আইসিবিওকে ডেরিভেটিভ করলে কত হবে, একে ডেরিভেটিভ করলে 1 হবে। সেই জন্য স্টেবিলিটি ফ্যাক্টর খুব সহজেই ইকুয়েশন নাম্বার 8 থেকে পাওয়া গেল। এবার একটু খেয়াল করো, এস ইকুয়াল টু ফিক্সড বায়াসে কি ছিল, 1 প্লাস বিটা ছিল। এখানে কিন্তু 1 প্লাস বিটা শুধু নয়, নিচে আরেকটা ফ্যাক্টর দিয়ে এখানে ভাগ করা হয়েছে, যেটা 1-এর থেকে বড় এই ফ্যাক্টরের জন্য, 1 প্লাস সামথিং, 1 প্লাস সামথিং, তার মানে 1-এর থেকে এটা ডিনোমিনেটরটা বড়। ডিনোমিনেটর বড় হলে এসটা অবভিয়াসলি এটা 1 প্লাস বিটা থেকে কি হবে, স্টেবিলিটি ফ্যাক্টরটা কম হয়ে যাবে। আমি গ্রেটার দ্যান চিহ্ন লিখে ফেলেছি, সরি, 1 প্লাস বিটা থেকে এটা কম হবে। তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর কমে আসলো, মানে ফিক্স ব্যাস অ্যারেঞ্জমেন্টের থেকে এটা বেটার একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট, যেটা স্টেবিলিটি, সার্কিট স্টেবিলিটি ভালো, অর্থাৎ স্টেবিলিটি ফ্যাক্টর কম। এটাকে অ্যানালাইসিস করা হচ্ছে, দেখো 1 প্লাস বিটাকে আলাদা করে লেখা হলো এই নিউমারেটরটাকে, আর ডিনোমিনেটরকে এরা
কি করছে, এই জিনিসটাকে ওরা এলসিএম বানিয়ে আলটিমেটলি উপরে পাঠিয়ে দিয়েছে এটা। আর নিচে এরকম একটা ফ্যাক্টর রয়েছে এবং উপরে আর নিচে আর ই দিয়ে ভাগ করার ফলে এখানে 1 জেনারেট করছে। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এটা। শুধু ডিনোমিনেটরটা আমি ক্যালকুলেশন করছি, কারণ নিউমারেটরটা আলাদা করে লিখে রেখেছে এরা। নিউমারেটর এখানে খেয়াল করো, নিউমারেটর এখানে লিখেছে। ডিনোমিনেটর খেয়াল করো 1 বাই নিচে কত হবে, এখানে হবে আর বি প্লাস আর ই, আর এখানে কত হবে, এখানে হবে আর বি 1 যেহেতু রয়েছে প্লাস আর ই প্লাস বিটা আর ই, বিটা আর এটা করতে গেলে দেখো আর বি প্লাস আর ই উপরে চলে গেল, আর নিচে চলে আসলো আর বি প্লাস আর ই প্লাস বিটা আর ই। এবার তুমি উপর নিচে যদি আর ই দিয়ে ডিভাইড করে দাও তাহলে এই লাইনটা পেয়ে যাবে। উপর নিচে আর ই দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এটা এখানে 1 হবে, আর নেক্সট যে টার্মটা থাকবে সেটা হচ্ছে আর বি বাই আর ই। এখানেও তাই, আর ই দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এটা 1 হয়ে যাবে, এটা বিটা পড়ে থাকবে, আর এখান থেকে আর বি বাই আর ই চলে আসবে। তাহলে এইভাবে আমরা এই লাইনটা ইকুয়েশন নাম্বার 9টা পেলাম। এবারে অ্যানালাইসিস দেখো কিভাবে অ্যানালিসিস করা হচ্ছে এটাই। যদি এরকম হয় যে আর বি ইজ গ্রেটার দেন আর ই, অর্থাৎ বেসের রেজিস্ট্যান্সটা এমিটার রেজিস্ট্যান্সের থেকে অনেক যদি বড় হয়, আর বি গ্রেটার দেন যদি আর ই হয়, তাহলে আর বি বাই আর ই এটা 1 প্লাস বিটার থেকেও যদি অনেক বেশি হয়, মানে এই ফ্যাক্টরটা এই বাকি ফ্যাক্টরটা থেকে যদি অনেক বড় হয়, তাহলে 1 প্লাস বিটাকে তুমি এমনি নেগলেক্ট করতে পারো। 1 প্লাস বিটাকে যদি নেগলেক্ট করতে পারো এখানটায়, তাহলে কি হবে, এটা এখানটায় দেখো 1 প্লাস বিটার থেকেই বড়, তাহলে 1 এর থেকে তো বড় হবেই, এটাকেও নেগলেক্ট করতে পারো তুমি। সেক্ষেত্রে নিউমারেটরে পড়ে থাকছে আর বি বাই আর ই, ডিনোমিনেটরেও আর বি বাই আর ই, তাহলে কত হয়ে যাবে ফ্যাক্টরটা 1 প্লাস বিটা, এস ফ্যাক্টরটা হয়ে যাবে 1 প্লাস বিটা, তাই লেখা হচ্ছে এখানটায়। আর যদি উল্টোটা হয়, আর বি বাই আর ই লেস দেন যদি 1 হয়, একের থেকে যদি ছোট হয় অনেক, অর্থাৎ আর ইটা এক্ষেত্রে অনেক বড় যদি হয়, আর ইটা অনেক বড় হলে তুমি এটাকে টেন্স টু 0 ভাবতে পারো, এটাকেও তুমি টেন্স টু 0 ভাবতে পারো, এই দুটোকে বাদ দিয়ে দাও, ভাবার দরকারই নেই। এই 1 প্লাস বিটা আর এই 1 প্লাস বিটা এটা ক্যান্সেল আউট করবে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হয়ে যাবে 1, এটাই লেখা আছে। তাই লোয়েস্ট পসিবল ভ্যালু কত অফ এস হচ্ছে 1। কোনটা ভালো? অবভিয়াসলি স্টেবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনটা ভালো, যেক্ষেত্রে এস ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে আমরা কি চাইবো, আমাদের স্বাভাবিক ধারণা হচ্ছে আর বি লেস দেন আর ই হওয়া উচিত, অর্থাৎ বেসের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা আটকানো আছে সেটা কম, আর এমিটারের সঙ্গে রেজিস্ট্যান্স আটকানো আছে সেটা অনেক বেশি। কিন্তু এই কন্ডিশনের স্টেবিলিটি ফ্যাক্টর ভালো হলেও, সার্কিট স্টেবিলিটি বেশি হলেও, যদি আর বি কমিয়ে ফেলো তাহলে এবং আর ই বাড়িয়ে ফেলো তাহলে কিন্তু অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কমে যাবে। সেই জন্য এখানে লেখা আছে ফর গুড বায়াস কন্ট্রোল নর্মালি রিকোয়ার্স আর বি গ্রেটার দেন আর ই। তাহলে তুমি যদি মনে করো যে আমি আর ই অনেক বাড়িয়ে দেবো, আর বি অনেক কমিয়ে দেবো, সেক্ষেত্রে হবে না, কারণ বেসের
খুব কম কারেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে বেসের সঙ্গে লাগানো যে রেজিস্ট্যান্সটা সেটা অনেক বড় মাপের হয় এবং তাতে কম কারেন্ট দিলেই যথেষ্ট। তাহলে বায়াসিং কন্ডিশনের জন্য আরবিটা বড় হওয়া উচিত, আরইটা ছোট হওয়া উচিত। আবার স্টেবিলিটি কন্ডিশনের জন্য উল্টোটা হওয়া উচিত, রেজিস্ট্যান্স অ্যাক্রস আরই এটা বড় হলে ভালো হয়, রেজিস্ট্যান্স কানেক্টেড উইথ দ্য বেস এটা ছোট হলে বায়াসিং এর ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে কারেন্ট কন্ট্রোলের জন্য বা ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বাড়াতে হলে সেটা বায়াসিং এর বিরুদ্ধে যাচ্ছে। বায়াসিং যদি ভালো হতে হয়, বায়াসিং স্টেবিলিটি বাড়াতে হলে বেসের রেজিস্ট্যান্স কমাতে হবে। এই দুটোর মাঝে মাঝে একটা কন্ডিশন তোমাকে অ্যাচিভ করতে হবে, যেন সার্কিটে অ্যাম্প্লিফিকেশনও ঠিকঠাক হয়, আবার সার্কিট মোটামুটি স্টেবলও হয়। সুতরাং তুমি এখানে আরবিটা খুব বেশি কমাতে পারবে না বা আরইটা খুব বেশি বাড়াতে পারবে না, তোমার এখানে কম্প্রোমাইজ করতে হবে। তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর সেখানে 1ও হচ্ছে না, আবার 1 + বিটা এত বেশি হলেও চলবে না, তাহলে সার্কিট পুড়ে যাবে। নর্মালি এই রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য বেস এটা কম হয় আর আরইটা বেশি রাখা হয় এবং এটা এফেক্টিভ গেইন বাড়িয়ে দেয়। তাহলে আমরা এই আরইটা আমরা বেশি আরবিটা বেশি করে রাখবো এবং R2 ইজ গ্রেটার দ্যান আরই করে দেবো, যাতে কিনা বেশি রেজিস্ট্যান্স পড়ে আর এমিটারে কম রেজিস্ট্যান্স পড়ে। এই কন্ডিশন আমাদের মেনে চলতে হবে, কিন্তু এটাই মাথা রাখতে হবে যে যদি আমরা এমিটারে খুব বেশি রেজিস্ট্যান্স দিয়ে দিই তাহলে বায়াসিং তো ভালো হয়, বায়াসিং স্টেবিলিটি তো ভালো হয়, কিন্তু ট্রানজিস্টার সেক্ষেত্রে গেইনটা কমিয়ে নেবে তার জন্য। এবং আরই যত বাড়াবে সেখানে এক্সেসিভ ডিসি পাওয়ার ডিসিপেশন বাড়বে, নষ্ট করবে, অনেক ডিসি পাওয়ার ডিসিপেট করবে, অনেক পাওয়ার সে নষ্ট করবে, পাওয়ার এফিসিয়েন্সি সেই সার্কিটের ভালো হবে না। সেই জন্য মাঝে মাঝে একটা জায়গায় এসে টিপিক্যাল ডিজাইনের জন্য এখানে কি করা হচ্ছে, আরবি বাই আরই গ্রেটার দেন 1 করা হয়নি, লেস দেন 1ও করা হয়নি, আরবিটাকে জাস্ট আরইর থেকে বড় রাখা হয়েছে, বেস রেজিস্ট্যান্সটা এমিটার রেজিস্ট্যান্সের থেকে বড় রাখা হয়েছে, যাতে গেইনটা খুব না কমে যায়। উল্টোটা হলে ভালো হয়, আরই গ্রেটার দেন আরবি হলে ভালো হয়, কিন্তু এটা করতে গেলে গেইন আবার কমে যাবে, পাওয়ার ডিসিপেশন বেশি হবে, এই সমস্ত সমস্যা দেখা যাবে। তাহলে কম্প্রোমাইজ করে আরবি গ্রেটার দেন 1 করা হয়েছে এবং আরবি গ্রেটার দেন আরইও করা হয়নি। কিন্তু যদি গ্রেটার দেন 1 হতো সেক্ষেত্রে আবার বায়াসিং খুব বাজে হয়ে যেত, তাহলে বায়াসিংটা এক্ষেত্রে খুব বাজে নয়, বায়াসিং স্টেবিলিটি এখানে খুব বাজে নয়, এবং সেক্ষেত্রে এস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত হচ্ছে 1 + আরবি বাই আরই। এইটুকু হচ্ছে বায়াসিং, আমরা সেলফ বায়াসের ক্ষেত্রে পড়লাম। পরেগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, ইকুয়েশন নাম্বার 10 এর আগে পর্যন্ত পড়বে। এবার এটার মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে বলো। স্যার বলছি ওই ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলোকে, যে লোড লাইন যে যে পয়েন্টে ছেদ করছে ওইগুলোকে কি বলা হবে, ওই পয়েন্ট গুলোকে? বায়াস কার্ভটা যেখানে ছেদ করলো সেটা হচ্ছে কিউ পয়েন্ট, হ্যাঁ, কিউ পয়েন্ট। আর এই যে এই যে পয়েন্টগুলো, এগুলোকেও তুমি কিউ পয়েন্ট হিসাবে চয়েস করতে পারো, হ্যাঁ। কিউ পয়েন্ট তো ভ্যারি করানো যায়, সরানো যায়। বায়াস কার্ভ কিসের উপর ডিপেন্ড করবে? বায়াস কার্ভ তো এদিকে এদিকে সব দিকেই হতে পারে, কিন্তু এটা একটা টিপিক্যাল বায়াস কার্ভ আঁকা হয়েছে, হ্যাঁ। বায়াস কার্ভ কিন্তু সরতে নড়তে পারে, এই যে আইবি, এটা কি বদল করা যাবে না? যাবে তো। সেটা তো তুমি কতটা রেজিস্ট্যান্স দিচ্ছ, কতটা পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই করছো সেটার উপর ডিপেন্ড করবে।
এটা একটা পার্টিকুলার ইয়ে আঁকা হলো বা বায়োস্কার আঁকা হলো। বায়োস্কার তো এদিক ওদিক সব দিকেই হতে পারে, প্র্যাকটিক্যালি সার্কিটে কি ইমপ্লিমেন্ট করেছে সেটার উপর ডিপেন্ড করবে। এবার বায়োস্কার তো কোনো একটা পার্টিকুলার সার্কিটে একটা পার্টিকুলার জায়গায় থাকবে, যদি এখানে থাকে সে তাহলে এটাকে কিউ পয়েন্ট বলা হবে, যদি এখানে ছেদ করে থাকে এটা কিউ পয়েন্ট বলা হবে। কিউ পয়েন্ট মিনস হচ্ছে যখন লোডের তুমি সার্কিটে এসি দাওনি বা নো এসি কন্ডিশন, শুধুমাত্র ডিসি কন্ডিশন আছে, সেটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট বা কোশেন্ট পয়েন্ট। স্যার এই লোড লাইন কি যে কোনো ভাবে আঁকা যেতে পারে, মানে মানে যে কোনো দিক থেকে আঁকা যাবে? যে কোনো দিক বলতে তুমি লোড লাইনটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, আমি এখানে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এটা ধরো এখানে লোড লাইন আঁকবো, হ্যাঁ। তাহলে তুমি কি করবে, আগে লোড লাইন আঁকার জন্য কি করবে দেখো, ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক মানে ট্রানজিস্টারের ইনার প্রপার্টি মনে রাখবে, ভেতরের প্রপার্টি, হ্যাঁ। আউটপুট যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকা আছে ট্রানজিস্টারের প্রপার্টি ওটা। কিন্তু ট্রানজিস্টার শুধু নিজের প্রপার্টি হলে তো কারেন্ট সেইভাবে দিতে পারবে না, কারণ বাইরে একটা রেজিস্ট্যান্স আঁকানো হচ্ছে, এটা তো এক্সটার্নাল সার্কিট। তাহলে তাকে এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল ভোল্টেজ এগুলোর উপরেও ডিপেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে ট্রানজিস্টারের মধ্যে থেকে যে আইসিটা পাওয়া যাচ্ছে সেই আইসিটা কিন্তু দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে ট্রানজিস্টারটা কিরকম, আর দ্বিতীয় হচ্ছে ট্রানজিস্টারের বাইরে কি ভোল্টেজ আটকানো আছে, কি ভোল্টেজ সোর্স বা কি রেজিস্ট্যান্স আটকানো আছে, দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। তাহলে আলটিমেটলি আইসিটা ডিপেন্ড করছে কার উপরে, উত্তর হবে দুটো জিনিসের উপরই, আউটপুট ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করবে এবং আউটপুটে যে সার্কিটটা আটকানো আছে তার উপর ডিপেন্ড করবে। আউটপুটে যে সার্কিটটা আটকানো আছে তার যে ম্যাথমেটিক্যাল থিওরি সেটা হচ্ছে আমরা কেভিএল দিয়ে বার করব, কেভিএল ওহমস ল দিয়ে বার করব, সেটাকে ট্রানজিস্টারকে মেনে চলতে হবে এবং ট্রানজিস্টার ইনার প্রপার্টিও সে আউটপুট ক্যারেক্টারিস্টিক অনুযায়ী মেনে চলবে। তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনটা হচ্ছে দুটোর যে ইন্টারসেকশন সেগুলো হচ্ছে সলিউশন পয়েন্ট। এবার কিভাবে আমরা এই লোড লাইন আঁকবো, ভিসিসি ইকুয়াল টু কত হবে এখানে বলো দেখি। ভিসিসি কার মধ্যে ড্রপ হচ্ছে, প্রথমত হচ্ছে ভিসিসি ড্রপ হচ্ছে, দেখো আউটপুটে যদি আইসিআরসি এটার মধ্যে ড্রপ হচ্ছে, তাহলে এই আরসির মধ্যে ড্রপ হচ্ছে আইসিআরসি প্লাস কত হচ্ছে ভিসিই, তারপরে তো গ্রাউন্ড আর কিছু নেই, তারপর হচ্ছে ভিসিই। এই তাহলে তোমার এটা দেখে কি মনে হচ্ছে যে এই ভ্যারিয়েবল ভোল্টেজটা আর এই ভ্যারিয়েবল কারেন্টটা বাদে আর কোনো ভ্যারিয়েবল কি আছে, ভিসি কনস্ট্যান্ট আর সি কনস্ট্যান্ট, তাহলে এটা স্টেট লাইনের ইকুয়েশন। এই স্টেট লাইনের ইকুয়েশনটাকে বলা হচ্ছে, এই স্টেট লাইনটাকে বলা হচ্ছে লোড লাইন, এটাকে বলা হচ্ছে লোড লাইন। এবার এটা একটা ক্যারেক্টারিস্টিক কার্ভের উপর আঁকতে হবে। তাহলে ভিসি ভার্সেস আমরা কি আঁকবো, আইসি আঁকবো, এখান থেকে কিন্তু স্টেট লাইন পাওয়া যাচ্ছে। আর ট্রানজিস্টার কিন্তু নন ওহমিক সার্কিট, এটা স্টেট লাইন দেয় না। ট্রানজিস্টার কিরকম এঁকেছিলে তোমরা, আইসি ভার্সেস ভিসি স্টেট লাইন পেয়েছিলে, স্টেট লাইন তো পাওনি, এরকম পেয়েছিলে না, এরকম ধরনের। যাই হোক, মানে আমি খুব ভালো আঁকতে পারছি না এখানে, এম ধরনের কতগুলো এঁকেছিলে আমরা। এবার তোমাকে যদি বলা হয় যে আমি পার্টিকুলার আইসি বললাম, তুমি ভিসি বলো, তুমি বলতে পারবে না এখান থেকে, কারণ কি এটা প্রায় প্যারালাল, ঠিক আছে, এটা প্রায় প্যারালাল। এরকম পার্টিকুলার ভিসির জন্য কোন আইসিটা পাবে, এটা পাবে, কোন আইসিটা পাবে না, এটা পাবে না, এই আইসিটা পাবে, তুমি বলতে পারবে না। আমি কি করবো এবার, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের উপরে এই যে ইকুয়েশনটা এটা এঁকে নেবো, স্ট্রেট লাইন টেনে নেবো। কি করে, তোমাদের বলেছি যে তুমি প্রথমে এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্টে লোড লাইন ছেদ করবে, ইন্টারসেকশন করবে, সেটা জানতে গেলে ভিসি সরি আইসিটাকে জিরো করে দাও, এটাকে জিরো করে দাও, জিরো করে দাও, তাহলে এটা জিরো করে দিলে আইসির ভ্যালু কত হবে, সরি ভিসির ভ্যালু কত হবে, আইসিটাকে জিরো করে দিলে ভিসির ভ্যালু কত হবে, ভিসিসি। তাহলে সেই পয়েন্টটা হচ্ছে, ধরে নাও এটা, ধরে নাও এটা ভিসিসি, এটা হচ্ছে ভিসিসি, ভিসিসি কমা কত জিরো, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর যে আইসি আছে সেই জিরো করে দিলাম, এটা একটা পয়েন্ট।
আর ওয়াই অ্যাক্সিসের উপর কোথায় ছেদ করেছে সেটা জানতে গেলে কি করবে, তুমি অন্য ভ্যারিয়েবল যেটা অর্থাৎ ভিসিটাকে 0 করে দাও। এবার তুমি আইসি খুঁজে বার করো, কত হবে সেটা। তা ওই আইসি আর আরসি, হ্যাঁ, মানে আইসি ইকুয়ালস টু ভিসিসি বাই আরসি। আরসি হবে, ভিসিসি বাই আরসি হবে, তাই তো। আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আরসি হবে। তাহলে সেটা ধরে নাও এই পয়েন্টটা, আমি তো জানি না কোন পয়েন্টটা, টিপিক্যাল একটা ভ্যালু ধরে নাও, এটা ধরে নাও। এবং সেটা কত হচ্ছে 0, ভিসিসি বাই আরসি, 0, ভিসিসি বাই আরসি, 0, ভিসিসি বাই আরসি। এই দুটো পয়েন্ট তুমি জুড়ে দাও, এরকম স্ট্রেট লাইন হয়ে গেল। একটা স্ট্রেট লাইন আঁকার জন্য তো দুটো পয়েন্টই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ। দুটো পয়েন্ট এঁকে দিলাম, এবার দেখলাম যে এখানে ছেদ করেছি, এখানে ছেদ করেছি। তাহলে আমার সলিউশন পয়েন্ট বার হয়ে গেল, যে আমি বুঝতে পারলাম যে এই আইসির জন্য এই ভিসি হবে, বা এই আইসিটার জন্য এই ভিসিই হবে। এটা এটা হচ্ছে লোড লাইন, এই লোড লাইন। তাহলে লোড লাইনটা বুঝতেই পারছো, ট্রানজিস্টরের আউটপুটে মানে ট্রানজিস্টরের বাইরে যে সার্কিটটা কানেক্ট করা আছে সেটা থেকে আমরা আঁকছি। ঠিক আছে। তাহলে ট্রানজিস্টরের বাইরে যে সার্কিটটা আছে সেই অনুযায়ী কারেন্টটা দিতে হচ্ছে, আবার ভেতরের যে তার ট্রানজিস্টর যে পিএন জাংশনগুলো আছে সেই অনুযায়ী তাকে কারেন্টটাকে সাপ্লাই করতে হচ্ছে, দুটোই তাকে স্যাটিসফাই করাতে হচ্ছে। এবং তার সলিউশন পয়েন্টগুলো এখানে পাওয়া যাবে গ্রাফের উপর থেকে, গ্রাফিক্যাল সলিউশন আমরা চাইছি। আর কোনো প্রশ্ন? সেলফ বায়াস মেথডটা তাহলে অনেক বেটার মেথড, যেটা স্টেবল সার্কিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব।